খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতির খবর নেই। চীন থেকে এসেছে 5 জনের চিকিৎসক দল। দেশের বিভিন্ন জায়গায় আজও দোয়া মোনাজাত। খুব প্রয়োজন, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিরতে চাইলে তারেক রহমানকে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার, জানালেন আইন উপদেষ্টা। ভোটার ও প্রার্থিতায় সমস্যা হবে না, ইঙ্গিত ইসির। প্লট দুর্নীতি মামলায় এবার শেখ রেহানার 7 ও টিউলিপের 2 বছরের জেল। ক্ষমতার অপব্যবহারের দায়ে শেখ হাসিনারও 5 বছরের সশ্রম কারাদণ্ড। গণভবনের কর্মকর্তা কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকী কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি। প্রশাসনিক কু করার চেষ্টা চলছে। খুলনার সমাবেশে জামায়াতে আমিরের অভিযোগ। অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, দাবি বিএনপি মহাসচিবের। সরকারি মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতিতে হয়নি বার্ষিক পরীক্ষা। আন্দোলনে প্রাইমারি শিক্ষকদের একাংশ, ক্ষুব্ধ শিক্ষার্থী অভিভাবক। আসছি আমরা ছাত্রদের নিয়ে, আজকে পরীক্ষা হবে না। অনেক বাচ্চা কাচ্চা আছে, কিন্তু আমরা আসছি, তাই আমরা পরীক্ষা দিতে একটা স্যারের এক রকম কথা। আন্দোলন করবো, পরীক্ষাগুলো শেষ করে স্যার আন্দোলন করতো। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত সকল কর্মকর্তার নাম প্রকাশের দাবি শহীদ পরিবারের। বিচারের আওতায় এনে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার এখনও কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। বিএনপি নেতা আহমেদ আজম খালেদা জিয়ার শারীরিক অবস্থাও খুব ক্রিটিক্যাল বললেও দলের মহাসচিব তা উড়িয়ে দিয়ে বলেছেন বর্তমানে বেগম জিয়ার অবস্থা স্থিতিশীল আছেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। ডক্টর AZM জাহিদ হোসেন ছাড়া খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য গ্রহণ না করারও আহ্বান জানিয়েছে বিএনপি। এরই মধ্যে খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের চীনা মেডিকেল টিম এখন ঢাকায়। আগামীকাল আসবে চিকিৎসকদের মূল দল। প্রায় 1 সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নির্দেশনায় সিসিইউতে চলছে তার চিকিৎসা। খালেদা জিয়ার জন্য এই দিনও অনেক নেতাকর্মী, সাধারণ মানুষ হাসপাতালের সামনে ভিড় করেন, প্রার্থনা করেন খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের। আমার মা সবসময় বলতো যে খালেদা জিয়া অনেক ভালো। তারপর আমরা তার যুদ্ধর কথা শুনেছি, অনেক কষ্ট করেছে। এটা একটা আফসোস, কাছে এসেও তাকে দেখতে পাচ্ছি না। না দেখলেই যে দোয়া তাতে লাগবে না তা না, বাইরে থেকে তার জন্য দোয়া করতেছি। বলতে পারবো না যে কতটুকু কষ্ট হয়, কতটুকু হৃদয় বিদারক। আসলে এখানে যে শুয়ে আছে, এখানে কিন্তু খালেদা জিয়া শুয়ে নাই, পুরো বাংলাদেশ শুয়ে আছে। বিএনপি মহাসচিব জানান, খালেদা জিয়াকে সুস্থ করতে মেডিকেল বোর্ড আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারই অংশ হিসেবে সোমবার চীন থেকে 5 সদস্যের মেডিকেল টিম আসে এভারকেয়ার হাসপাতালে। মঙ্গলবার আসবে চিকিৎসকদের মূল দল। চিকিৎসকরা কাজ করছেন, আপ্রাণ চেষ্টা করছেন, দেশি বিদেশি সমস্ত চিকিৎসকদেরকে যুক্ত রেখেই তারা চিকিৎসাটা করছেন। এবং আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় গোটা দেশবাসী এই দোয়া করছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আসেন। এই ঘটনার মাঝে হাসপাতালে এসে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানান, খালেদা জিয়ার পরিস্থিতি অত্যন্ত ক্রিটিক্যাল। উনি খুব ডিপ কন্ডিশনে আছেন, এটাকে আপনারা ভেন্টিলেশনও বলতে পারেন বা খুব ক্রিটিক্যাল কন্ডিশনও বলতে পারেন। এই মুহূর্তে সারা জাতির কাছে দোয়া চাওয়া ছাড়া আর কিছু বলার নেই। হাসপাতালের যে কক্ষে খালেদা জিয়ার চিকিৎসা চলছে সেখানে ডাক্তার ছাড়া কারোরই ঢোকার অনুমতি নেই। পরে টেলিফোনে সাংবাদিকদের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বলেন, খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, এখন অত্যন্ত অসুস্থ। ডাক্তার AZM জাহিদ হোসেন ছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্য কারো তথ্য আমলে না নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। মেডিকেল বিষয়গুলো তো আপনার ওখানে ডক্টর জাহিদকে দায়িত্ব দেওয়া হয়েছে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। বিদেশি চিকিৎসকদের টিম আসার পর বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা আর চিকিৎসা নিয়ে কোনো নতুন তথ্য কি জানা গেল?
দেবাশিস, এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ যে কথাটি আপনি বলছিলেন যে চীন থেকে 5 সদস্যের একটি চিকিৎসক দল তারা এসেছেন এবং তারা যারা নিয়মিত বেগম জিয়ার চিকিৎসা করে আসছিলেন তাদের সাথে সমন্বয় করে পরবর্তীতে আসলে তার চিকিৎসার পন্থা কী হবে কিংবা দেশের বাইরে আসলে তার চিকিৎসা নেবার জন্য শারীরিক অবস্থা হয়েছে কিনা এই সকল বিষয় সিদ্ধান্ত সেখান থেকে আলোচনার মাধ্যমে আসার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত আসলে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত বলেই জানানো হয়েছে দলের বরাত থেকে এবং এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরাও এমনটি আমাদেরকে এখনো পর্যন্ত জানিয়েছেন। তবে এভারকেয়ার হাসপাতালের সামনে আমরা দেখছি যে নেতাকর্মীদের যেই অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর দীর্ঘ থেকে আরও দীর্ঘতর হয়েছে। জানেন যে গত সপ্তাহে রোববার অর্থাৎ প্রায় 8 দিন সময় অতিবাহিত হতে চলল। এই 8 দিন যাবৎ খালেদা জিয়া এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে গত বুধবারে চিকিৎসকরা সংকটাপন্ন শব্দটি ব্যবহার করেছিলেন তার শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে। তো এরপরেই আসলে সারা দেশে একটি উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং সেখান থেকে আমরা দেখেছি যে সারা দেশে দোয়া প্রার্থনা এবং কর্মী সমর্থকরা আসলে বারবারই বেগম জিয়ার শারীরিক অবস্থা উন্নতির জন্য তারা প্রার্থনা করেছেন, দোয়া চেয়েছেন এবং এই হাসপাতালের সামনেও তারা দিনের পর দিন আসলে অপেক্ষা করছেন যদি হাসপাতালের ভেতর থেকে কোনো ধরনের আশার খবর আসে, অর্থাৎ খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এই প্রত্যাশা থেকে আসলে তারা এখানে এসে অপেক্ষা করছেন। অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন আমরা দেখেছি। তো তারা যেটি বলছিলেন যে গণতন্ত্রের দীর্ঘ লড়াইয়ে বেগম জিয়ার নেতৃত্বকে তারা ভরসার জায়গা হিসেবে ধরে নিয়ে আসলে দীর্ঘ সংগ্রাম করেছেন। তো সেখান থেকে আসলে বর্তমানে তিনি যে শারীরিক অবস্থা আছেন এখান থেকে উত্তরণ করে গণতন্ত্রের কাঙ্ক্ষিত বিজয়ের মুহূর্তেও নেতাকর্মীরা তাকে পাশে চাইছেন, তার শারীরিক অবস্থা উন্নতির জন্য দোয়া করছেন এবং চিকিৎসকদের এই আলোচনাগুলোর মধ্য দিয়ে আসলে বেরিয়ে আসবে তার পরবর্তীতে চিকিৎসার কর্মকৌশল কেমন হতে চলেছে। তো এই ছিল আমার কাছ থেকে এখনো পর্যন্ত সবশেষ। দেবাশিস, ধন্যবাদ শাফিন যুক্ত হবার জন্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে তার জানা নেই। অন্যদিকে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, তারেক রহমান এখনও ভোটার নন। বিধি মেনে আবেদন করলে ও ইসি তাতে সাড়া দিলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে তার আমলে এবং পূর্ববর্তী তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া বেশিরভাগ মামলায় নিষ্পত্তি হয়েছে আইনি প্রক্রিয়ায়। তারপর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। শিগগিরই তিনি ফিরবেন, অংশ নেবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, এমনটাই ছিল সবশেষ অবস্থান। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যায় তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পাশে নেই ছেলে তারেক রহমান। ফেসবুক পোস্টে মায়ের কাছে আসার আকুতি প্রকাশ করেন তিনি। জানান, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। এরপর থেকেই জনমনে প্রশ্ন, তারেক রহমানের ফিরতে বাধাটা কোথায়? আইন উপদেষ্টার কাছে জানতে চাইলে তার উত্তর, তারেক রহমানের ফিরতে আইনি কোনো বাধা নেই, বরং তিনি চাইলে সর্বোচ্চ সহযোগিতা করবে অন্তর্বর্তী সরকার। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই। আর যদি কোনো বাধা থেকেও থাকে অবশ্যই আমরা ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব। ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আইন উপদেষ্টা বিশ্বাস করেন, সঠিক সময়েই দেশে ফিরবেন তারেক রহমান। আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময়, এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে। উনি যেটা উপযুক্ত সময় সেই সময় দেশে আসবেন বলে আমি বিশ্বাস করি। এদিকে নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব জানান, তারেক রহমান এখনও ভোটার হিসেবে নিবন্ধিত হননি। তবে ইসি সিদ্ধান্ত দিলে তিনি আগামী নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ পাবেন। আইনগতভাবে কমিশনের এই এখতিয়ার আছে বলেও উল্লেখ করেন তিনি। এটা আমার জানা মতে না, পারতে পারেন যদি কমিশন সিদ্ধান্ত দেয়। 31শে অক্টোবর 2025 পর্যন্ত যারা 18 বছর অর্জন করেছেন এবং নিবন্ধিত হয়েছেন তাদেরই নাম ভোটার তালিকায় আসবে। তারেক রহমান চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু সম্ভব বলে রোববারই জানান পররাষ্ট্র উপদেষ্টা।
একটা দেশের নাগরিককে তার দেশে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতির খবর পাওয়া যায়নি। এখনও তার চিকিৎসায় নিয়োজিত আছেন 5 সদস্যের চীনা মেডিকেল টিম। এদিকে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছেন নেতাকর্মীরা। নেত্রীর আরোগ্যই এখন একমাত্র চাওয়া। গেল এক সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশজুড়ে উদ্বেগ উৎকণ্ঠা। নেত্রীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীসহ সারা দেশে প্রায় প্রতিদিন দোয়া মাহফিলের আয়োজন করছেন নেতাকর্মীরা। খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজধানীর নয়াপল্টনে আয়োজিত মাহফিলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্র এখনো ধোঁয়াশার মধ্যে। দেশবাসী বেগম জিয়াকে কাছে পেলে সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। গণতন্ত্র এখনো একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের উপর প্রতিনিয়ত হুমকি আসছে বিভিন্ন দিক থেকে। এই সময় কমপক্ষে প্রেরণার উৎস স্থল হিসাবে বেগম খালেদা জিয়াকে এই জাতি আরো বেশ কিছুদিন, আরো দীর্ঘদিন যদি তারা কাছে পায়, এই জাতিটি আরো মজবুত হয়ে গড়ে উঠবে। এদিকে বাদজোহর গুলশান আজাদ মসজিদে বিশেষ দোয়া আয়োজন করে আমরা বিএনপি পরিবার। পরে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আপসহীন নেত্রীর সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। অংশ নেন হাজারো মানুষ। আপসহীন নেত্রী, যেই নেত্রীর মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র এসেছে, যেই নেত্রীর স্যাক্রিফাইসে এই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে, এই নেত্রী আজকে অসুস্থ মানে বাংলাদেশ আজকে অসুস্থ। জামালপুরে মুক্তিযুদ্ধ সংসদ এলাকায় সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তির প্রত্যাশায় শীতবস্ত্র তুলে দেয়া হয়। কুড়িগ্রামেও দোয়া ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। কারা নির্যাতিত নেত্রীর জন্য জনগণের কাছে দোয়া চান দলের নেতাকর্মীরা। সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলা সোহরাওয়ার্দী পার্ক মাঠে কোরআন তেলাওয়াত মিলাদ মাহফিল আয়োজন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডাক্তার শহীদুল আলম। পাবনার সাথিয়া হাই স্কুল মাঠে দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা ও পৌর যুব দল। বেগম জিয়ার রোগ মুক্তিতে চট্টগ্রামেও ছিল আয়োজন। নাজিরহাট পৌরসভা এলাকায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন আলেম ওলামা হাফেজ সহ এতিমখানার ছাত্ররা। ঢাকার এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ আর দেশবাসীর প্রার্থনায় সংকট কাটিয়ে উঠবেন সাবেক প্রধানমন্ত্রী, এমনটাই প্রত্যাশা সকলের। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় এবার শেখ রেহানাকে দেয়া হয়েছে 7 বছরের জেল। 2 বছরের সাজা হয়েছে তার কন্যা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকেরও। একই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঢাকার বিশেষ জজ আদালত 4। 3 জনকেই 1 লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। রায়ের পর দুদক আইনজীবীরা বলেন, এই রায় ভবিষ্যৎ রাষ্ট্রপ্রধানদের জন্য বার্তা হয়ে থাকবে। প্রতারণার আশ্রয় নিয়ে রাজুকের প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনা, শেখ রেহানার বিরুদ্ধে ঢাকার বিচারিক আদালতে বিচার হচ্ছে এমন একটি সময়ে যখন তারা সপরিবারে পলাতক। সোমবার পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেন আদালত। এর আগে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেফতার আসামি রাজুকের তৎকালীন সদস্য খুরশিদ আলমকে। শেখ হাসিনাকে প্রভাবিত করে শেখ রেহানা প্লট নিয়েছেন তা সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ, রাজুক, গণপূর্ত ও গণভবনের বিভিন্ন নথিপত্রে প্রমাণ পেয়েছে আদালত। সেই তথ্য উঠে এসেছে গণভবনের 2 কর্মকর্তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে। যখন একজন এসে ম্যাজিস্ট্রেটের কাছে 164 ধারায় জবানবন্দি দেবে, তখন আর এগুলোর প্রয়োজন হয় না, কারণ ওটাই একটা সাক্ষী। পরে প্লট দুর্নীতির মামলায় প্রধান আসামি শেখ রেহানাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড ও তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 2 বছরের সাজা দেন আদালত। আর ক্ষমতার অপব্যবহার করায় 5 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে অর্থদণ্ড ঘোষণা করা হয়। এছাড়া এ মামলায় সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ সহ গণপূর্ত ও রাজুকের 14 কর্মকর্তাকে 5 বছর করে সাজা দেন আদালত। আমরা গণভবনের কর্মকর্তা-কর্মচারী 2 জন সাক্ষী দিয়েছে এবং টিউলিপ সিদ্দিকি কিভাবে প্রভাবিত করেছে সেই বিষয়ে আদালতে আমরা সাক্ষী উপস্থাপন করেছি।
বিভিন্ন অ্যাপস এবং টেলিফোনের মাধ্যমে দেশে আসিয়া সাবেক প্রধানমন্ত্রীর যে একান্ত সচিব ছিল সালাউদ্দিন সাহেব তার মাধ্যমে ও প্রভাবিত করেছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলায় আইনি লড়াইয়ের সুযোগ থাকা সত্ত্বেও আসামিরা নিজ থেকেই বিচারের মুখোমুখি হননি। ভবিষ্যতের রাষ্ট্রপ্রধানরা যাতে জনগণের অধিকার ক্ষুণ্ণ না করে সেই বার্তা হয়ে থাকবে এই রায়, মনে করেন দুদক আইনজীবীরা। এখন পর্যন্ত রাজুকের প্লট দুর্নীতির 4 মামলায় দণ্ডিত হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মামলার আসামিরা পলাতক থাকায় আপাতত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই। তবে এখন দেখার বিষয় দণ্ডিত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাজা কিভাবে কার্যকর হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্রিটিশ এমপি হয়েও বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দণ্ডিত হলেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে অভিযোগ, এমপি পদ কাজে লাগিয়ে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করে মাকে বরাদ্দ নিয়ে দেন রাজুকের প্লট। আদালত বলছে, বিদেশে অবস্থান করলেও বিচারের মুখোমুখি তাকে হতেই হবে। তবে তাকে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে সেটি এখন দেখার বিষয়। 5 আগস্টের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলে গোপন অনেক কিছুর মতোই দুদকের কাছে আসতে থাকে শেখ হাসিনা পরিবারের দুর্নীতির ফিরিস্তি। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে প্লট নেয়ার অভিযোগ না থাকলেও মা ও তার পরিবারকে প্লট বরাদ্দ দিতে শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করেন টিউলিপ। এমন অভিযোগ এনে শেখ রেহানার সাথে টিউলিপের বিরুদ্ধেও চলতি বছরের জানুয়ারিতে মামলা করে দুদক। এদিকে জানুয়ারিতে বেশ কয়েকটি প্লট দুর্নীতির অভিযোগে তোপের মুখে ব্রিটিশ মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ সিদ্দিক। যদিও তিনি দুর্নীতির এসব অভিযোগ নানা সময় অস্বীকার করেন, তবে দুদক বলছে নিজেকে নির্দোষ দাবি করলেও টিউলিপের বিরুদ্ধে আছে প্রামাণিক নথির ভিত্তি। টিউলিপ সিদ্দিক একদিকে বাংলাদেশের নাগরিক, একদিকে ব্রিটিশ নাগরিক। সেই ক্ষেত্রে আমরা আমাদের দুদককে অবহিত করব, দুদক বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে এবং বাংলাদেশ সরকার ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করবে। তথ্য প্রমাণগুলোর মধ্যে আছে হোয়াটসঅ্যাপ সহ গোপন অ্যাপসের মাধ্যমে শেখ হাসিনাকে চাপ প্রয়োগের বিষয়টি। সোমবার রাজুকের পূর্বাচলের প্লট দুর্নীতির মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। তবে এখন প্রশ্ন উঠেছে, বাংলাদেশে সাজাপ্রাপ্ত ব্রিটিশ এই এমপির সাজা কিভাবে কার্যকর করবে সরকার? দুজন ম্যাজিস্ট্রেট যারা তাদের জবানবন্দি গ্রহণ করেছিলেন, মানে অথেন্টিকেট করেছে যে হ্যাঁ এই দুজন সাক্ষী আমাদের সম্মুখে এসে এই কথাগুলো বলেছে। সে যেহেতু এদেশের নাগরিক, বিদেশে থাকুক আর যেখানে থাকুক, তার বিরুদ্ধে এখন সাদা পড়ানো যাবে, যেখানে আছে সেখানে যাবে, এটা বাংলাদেশ সরকার ব্যবস্থা নেবে। সাজাপ্রাপ্ত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিষয়ে আদালত বলেন, বাংলাদেশের নাগরিক হয়ে বিদেশে অবস্থান করলেও দেশে দুর্নীতি করলে তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। আইনজীবীরাও বললেন, টিউলিপ সিদ্দিক বিদেশে অবস্থান করে প্রভাব খাটিয়েছেন বাংলাদেশে। প্লট দুর্নীতির আরও 2টি মামলায় টিউলিপের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিকের বিরুদ্ধেও বিচার চলছে ঢাকার এই বিশেষ জজ আদালতে। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। 5 দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ 8 দল। সমাবেশে জামায়াতের আমির বলেন, প্রশাসনে কু করার চেষ্টা চলছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে। বক্তারা অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ইসলামী ও সমমনা 8 দল। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির সহ দলগুলোর শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত রয়েছে, ব্যবসায়ীরা কেউ শান্তিতে নেই, দেশে প্রশাসনিক কু করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। 8 দলের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, নির্বাচন পেছানোর ব্যাপারে ষড়যন্ত্র করছে একটি দল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত, এক পক্ষ 24-এর অভ্যুত্থানপন্থী, অন্য পক্ষ 72-এর সংবিধানপন্থী। বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত, এক ভাগ 72-এর বাকশালপন্থী,
আরেক ভাগ 2024-এর বিপ্লবপন্থী। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে, এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। নতুন করে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেজন্য পিয়ার পদ্ধতি সহ 5 দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন 8 দলের শীর্ষ নেতারা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশে অবাধ নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দল ক্ষমতায় এলে গণতন্ত্র ও অর্থনীতি সমৃদ্ধ হবে। সকালে সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান অনুষ্ঠানে কথা বলেন মির্জা ফখরুল। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলে যোগ দেওয়ার কথা বলেন রেজা কিবরিয়া। গণফোরাম গণ অধিকার পরিষদ হয়ে এবার বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত আর দেশ নিয়ে বিএনপির পরিকল্পনায় উৎসাহিত হয়ে যোগদানের সিদ্ধান্ত বলে জানান তিনি। 2018 সালে ঐক্যফ্রন্টের প্রার্থী হয়ে হবিগঞ্জ 1 আসন থেকে ধানের প্রতীকে নির্বাচন করা এই নেতা এবার বিএনপিরই প্রার্থী হতে চান। নতুন প্রজন্মকে তাদের সব স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের যে ভিশন দেশের জন্য, এটা আগের ভিশন না, অনেক কিছু বদলে গেছে। এইসব কারণে আমি বিএনপির প্রতি আকৃষ্ট এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। রেজা কিবরিয়াকে দলে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, কিন্তু এই যোগদান দলের তৃণমূলের প্রতি অবমূল্যায়ন কিনা বিএনপি মহাসচিবের কাছে জানতে চান সাংবাদিকরা। আজকালকার যে জটিল বিশ্ব পরিস্থিতি, সেই বিশ্ব পরিস্থিতিতে যারা মেধাবী মানুষ ছাড়া, এখানে যোগ্য মানুষ ছাড়া কিন্তু এখানে আপনার টিকে থাকা অত্যন্ত মুশকিল ব্যাপার একটা। বাংলাদেশকে যদি কম্পিট করে টিকে থাকতে হয় এই প্রতিযোগিতার মধ্য দিয়ে, তাহলে নিশ্চয়ই সবচেয়ে মেধাবী মানুষদের আপনার একটা অবস্থান এখানে থাকতে হবে। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব কথা বলেন নির্বাচনের পরিবেশ নিয়েও। এবং এখন আমি মনে করি যে দেশে একটা পরিবেশ তৈরি হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের। জনগণ যদি আমাদেরকে সমর্থন করে, আমরা বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ একটা রাষ্ট্র নির্মাণ করতে চাই। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে সরকার প্রস্তুতি নিচ্ছে। এই নির্বাচন সামনে রেখে বিএনপিতে যোগদানের হিড়িক পড়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। এখন বিএনপিতে যোগ দেওয়ারটা প্রায় হিড়িক পড়ে গেছে, ধুম উঠে গেছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সচিবালয়ে যেখানে আছে তা জনাকীর্ণ, ভবনগুলো দেখতে কদাকার। এখনকার বিভিন্ন সুবিধা ও ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন আছে। এই অবস্থায় সচিবালয় সরিয়ে নেওয়া যায় কিনা তা ভেবে দেখা হচ্ছে, এমন মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জানালেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরও উপদেষ্টা পরিষদ ও একনেক বৈঠক হতে বাধা নেই। কয়েক মাসের ব্যবধানে অগ্নিকাণ্ডের বড় দুটো ঘটনা দেখল বাংলাদেশ সচিবালয়। এতে কারো মৃত্যু না হলেও স্পষ্ট হয়েছে কোথাও না কোথাও অগ্নি নির্বাপনে বড় গাফিলতি রয়ে গেছে সরকারের এই নার্ভ সেন্টারে। তার উপর একাধিক পুরনো ভবন, তার সরু করিডোর, এখানে সেখানে ছোট দোকান, চারদিকে মানুষ আর গাড়ির ভিড়, সব মিলিয়ে এমন পরিবেশে প্রশাসনিক কাজ চালানো বেশ কঠিন। সোমবার এসব উদ্বেগ উঠে আসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে তখন আলোচনা চলছে সচিবালয়ের অগ্নি নির্বাপন ব্যবস্থা ও 21 তলা নতুন ভবন নির্মাণ নিয়ে। এমন ব্যস্ত এলাকায় প্রশাসনের প্রাণকেন্দ্র থাকা উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। উঠে আসে শেরেবাংলা নগরে স্থানান্তরের প্রসঙ্গ। ফলশ্রুতিতে বাদ পড়ে নতুন ভবন নির্মাণের প্রকল্পটি। বিল্ডিংগুলোই দেখতে সুন্দর, আর ভিতরে যেগুলো হয়েছে নতুন, এগুলো তো যেখানে সেখানে যত্রতত্র, এবং রাস্তা কোন দিকে, পার্কিং কোথায়, কিছুই ঠিক নেই। পুরো জায়গাটাতেই যদি সচিবালয় থাকতে হয় তাহলে তো একটা বড় নকশা থাকতে হবে যে আমরা কোথায় কী চাচ্ছি, মাস্টার প্ল্যান থাকতে হবে। আর তার থেকেও বড় কথা হলো যে এখানেই সচিবালয় থাকবে কিনা, আমরা আরও বড়ভাবে চিন্তা করি না কেন। পরিকল্পনা উপদেষ্টা জানান, সরকারি কর্মকর্তাদের অনেকেই প্রকল্প পরিচালক হতে চাইছেন না, কাজে আগ্রহ কম ঠিকাদারদের। তারপরও নির্বাচনকালীন সময়ে নিয়মিত কাজ চলবে। নির্বাচনী সময় আসার যখন যত কাছে আসছে তখন কিন্তু অনেক অনুরোধ আসা শুরু করেছে যে
স্যার এই জায়গার প্রকল্পটা, এই জায়গার প্রকল্প, এগুলা কিন্তু এই প্রকল্পগুলোই আমরা দেব না। ব্রিফিংয়ে বিটিভির স্বায়ত্তশাসন নিয়ে আলোচনা হয়। পরিকল্পনা উপদেষ্টা বলেন, গণমাধ্যমে পেশাদারিত্ব আনতে একটি আলাদা সম্প্রচার নীতিমালা তৈরির কাজ চলছে। বিটিভিকে কি বিবিসির মতো করা যায় কিনা, যে সরকার কি বলে না বলে তাতে কিছু আসা যায় না। এখানে এমন মানুষরা থাকবেন বোর্ডে যারা স্বনামধন্য নাগরিক সমাজের বিভিন্ন সাহিত্য, সংস্কৃতি, ব্যক্তিত্ব তারাই পরিচালনা করবেন। ইকনেক সভায় 16,032 কোটি টাকা ব্যয়ে 18টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের আগে একটি দল প্রকাশ্যে আর একটি দল গোপনে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থানে আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মুক্তি উপলক্ষে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠানে কথা বলেন তিনি। বিএনপি সংস্কারের বিপক্ষে দাবি করে নাহিদ ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের ফসল সমানভাবে ঘরে তুলছে বিএনপি জামায়াত। অনুষ্ঠানে দলের মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, খালেদা জিয়ার পরিস্থিতির জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি দায়ী। গণতন্ত্রকে বাঁচাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার দেখানো পথ অনুসরণের আহ্বান জানিয়ে বিএনপিকে ভারত ও জাতীয় পার্টির প্রেসক্রিপশনে চলা বন্ধ করার তাগিদ দেন তিনি। সামনে নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান, তাহলে তাদের দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে। কোনো ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির্শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন, যদি এগুলোতে আপনারা ঢুকেন, আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন। 4 দফা দাবিতে সারা দেশে 3 দিনের কর্মবিরতি শুরু করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। এই কর্মসূচির কারণে আজকের বার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। 3 দফা দাবিতে কর্মবিরতি কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিকের শিক্ষকদের একাংশ। বছরের শেষ সময় সারা দেশে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে চলছে বার্ষিক পরীক্ষা। এরই মধ্যে কর্মবিরতিতে সহকারী শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কারণে বাধ্য হয়ে স্থগিত করতে হয়েছে সোমবারের বার্ষিক পরীক্ষা। অনেক বিদ্যালয়ে রোববার রাতেই পরীক্ষা স্থগিতের নোটিশ দেওয়া হয়। আবার কোথাও স্কুলে গিয়ে শিক্ষার্থীরা জানতে পারে হচ্ছে না আজকের পরীক্ষা। আমরা 10ম শ্রেণী, আমাদের নির্বাচনী পরীক্ষা চলছে, আমাদের নির্বাচনী পরীক্ষাটা বন্ধ হয়েছে। প্রস্তুতি নিয়েই আসছিলাম, পরে স্কুলে এসে দেখি এরকম গন্ডগোল চলতেছে, তো জানতে পারলাম ছাত্রদের দাবি আছে কিছু। চলমান পরীক্ষার মধ্যে শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। শিক্ষার্থীদের জিম্মি করে দাবি আদায় করা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। আজকে পরীক্ষা হওয়ার কথা, আসছি আমরা ছাত্রদের নিয়ে, আজকে পরীক্ষা হবে না। এই পরীক্ষাগুলো কবে কোন দিন হবে এখনো পর্যন্ত ওনারা বলতেছেন না। পরীক্ষা পিছানো মানে একটা বাচ্চার যে প্রস্তুতিটা থাকে, প্রস্তুতি থেকে ওরা দেখা যাচ্ছে যে পরবর্তী পরীক্ষা ইফেক্ট পড়ে। শিক্ষকদের 4 দফা দাবির মধ্যে রয়েছে সহকারী শিক্ষকদের পদটি 9ম গ্রেডের বিসিএস ক্যাডারভুক্ত করা ও বেতন ভাতা সংক্রান্ত বিষয়াদি। তারা বলছেন দাবি আদায় হলে স্থগিত পরীক্ষা সাপ্তাহিক ছুটির দিনে নেওয়া হবে। আমাদের খুবই কষ্ট হচ্ছে কোমলবর্তী শিক্ষার্থীদের কথা ভেবে যে তারা আজকে পরীক্ষা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারছে না, কিন্তু আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের প্রমোশন, টাইম স্কেল, সিলেকশন গ্রেড থেকে বঞ্চিত এবং 9ম গ্রেড সৃষ্টির জন্য এরা আন্দোলন করে আসতেছে। তাদের দাবি দেওয়া সরকারে কর্ণপাত করতেছে না, বিধায়ী তারা আজকে 3 দিনের কর্মবিরতি দিয়েছে। এদিকে 11তম গ্রেডে বেতন ভাতা নির্ধারণ সহ 3 দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এতে কোথাও কোথাও শিক্ষার্থীরা উপস্থিত হলেও হয়নি পাঠদান। বিভিন্ন স্কুলে আজ থেকে শুরু হয়েছে প্রাথমিকের বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতির কারণে কিছু স্থানে পরীক্ষা স্থগিত করা হয়। রাজবাড়ীতে একটি স্কুলে অভিভাবকদের তোপের মুখে নির্ধারিত সময়ের 1.5 ঘন্টা পর পরীক্ষা নেন শিক্ষকরা। আজকে পরীক্ষা হবে, ওই জন্য আমরা আসছি। আমরা অনেক কষ্ট করে পরীক্ষার প্রিপারেশন নিয়ে আসছি, কিন্তু এখন পরীক্ষা হচ্ছে না। আজকে পরীক্ষা ছিল ইংলিশ পরীক্ষা, ওদের ক্লাস 3, ওরা পরীক্ষা দিতে আসছে, প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারতেছে না। আসলে অনেক দিন হয়ে গেল, তো এর মধ্যে আমাদের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন হয়নি।
কোনোভাবেই আমরা পজিটিভ কোনো কিছু পাচ্ছি না। গত 28 তারিখ থেকে সহকারী শিক্ষকবৃন্দ তাদের তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে। তো আমরা প্রধান শিক্ষকগণ আমরা চাই তারা 11তম গ্রেড পাক। এরই মধ্যে সারা দেশে নির্ধারিত সময়ে পরীক্ষা সম্পন্নের নির্দেশ দিয়ে জেলায় জেলায় শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের কাছে আজ চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেয়া হয়। অমান্য হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মাউসি। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পিলখানা হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সকল কর্মকর্তার নাম প্রকাশ করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন শহীদ পরিবারের স্বজনরা। একই সাথে তারা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। বলেছেন, নারকীয় এই হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা প্রমাণিত, তাই দলটির বিচারের আওতায় এনে নিষিদ্ধ করতে হবে। 2009 সালের 25 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানার সকালটা শুরু হয়েছিল গোলাগুলি, সেনা অফিসারদের রক্তে আর বারুদের গন্ধে। বিদ্রোহী জওয়ানেরা নৃশংসভাবে হত্যা করে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। ওই বিদ্রোহের ঘটনায় তৎকালীন সরকারের করা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে শুরু থেকে প্রশ্ন তুলেন ভুক্তভোগী ও শহীদ পরিবারের সদস্যরা। নানা প্রশ্ন ছিল জনমনেও। 5 আগস্টের পট পরিবর্তনের পর নারকীয় এ হত্যাযজ্ঞের পুনর্তদন্তে গঠিত কমিশন দীর্ঘ 11 মাসের তদন্ত শেষে রোববার প্রতিবেদন জমা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। প্রতিবেদনে এ হত্যাকাণ্ডে দলগতভাবে আওয়ামী লীগ ও ভারতের জড়িত থাকার কথা বলা হয়েছে। এনাদের বিচারের আওতায় নিয়ে আসতেই হবে। এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে সোমবার রাজধানীর রাওয়া ক্লাবে সংবাদ সম্মেলন করেন শহীদ পরিবারের সদস্যরা। দাবি জানান হত্যাকাণ্ডে জড়িত বাহিনীর সদস্যদের নাম প্রকাশের। বাবা যখন বিডিআরের ডিজি হয়ে ভারতের আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে এসেও বাবা বিজয় হয়ে এসেছিলেন, এবং বাবা যখন ডিজি তখন 2007-08 সাল থেকেই কিন্তু ভারত পরিকল্পনা শুরু করে, যার কারণে বিডিআর হত্যাকাণ্ড শেখ হাসিনা ভারতের স্বার্থে আর নিজের ক্ষমতায় টিকার স্বার্থে এই জঘন্যতম হত্যাকাণ্ড বাস্তবায়ন করে। যে সেনাবাহিনীর কর্মকর্তারা আমাদের বাবাদের সাথে 57 জন অফিসারদের সাথে বেইমানি করেছে তাদের বিচার এর আওতায় নিয়ে আসতেই হবে। প্রতিবেদনে উঠে আসে দলগতভাবে আওয়ামী লীগ এ হত্যাকাণ্ডে জড়িত, তাই বিচারের আওতায় এনে দলটি নিষিদ্ধের দাবি জানানো হয়। যে রিপোর্টটি প্রকাশ হয়েছে এটি যেন দ্রুত সময়ে ওয়েবসাইটে দেওয়া হয়। দলগতভাবে আওয়ামী লীগ যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে, আমরা দাবি জানাবো আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ করা হয়। এটি আওয়ামী লীগের জুলাইয়ের আগে এই দেশের সবচেয়ে বড় অপরাধ। ভুক্তভোগীদের অভিযোগ, হত্যাকাণ্ডে জড়িতরা এখনো বহাল তবিয়তে আছে। বিচার নিয়ে সোচ্চার থাকায় ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও জানান তারা। কুরুচিপূর্ণ, আজে বাজে, নোংরা ভাষায় আমাদেরকে বুলিং করা হয়। আমাদের মেসেঞ্জারের, আমাদের ফেসবুক মেসেঞ্জার, আমাদের মেসেজে হত্যার হুমকি পর্যন্ত দেয়া হয়। কমিশনের প্রতিবেদনে বলা হয়, পিলখানা হত্যাকাণ্ড ছিল পরিকল্পিত, আর এতে গ্রিন সিগন্যাল ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দায় আছে তৎকালীন সেনা প্রধানেরও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাকে পাকাপোক্ত করতেই এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। পুরান ঢাকার চকবাজারের রহমতগঞ্জ এলাকার ডালপট্টিতে একটি 3তলা আবাসিক ভবনের 3য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর লালবাগ ফায়ার স্টেশনের 2টি ইউনিট বিকেল 4:48 ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সাহায্যের জন্য আরও 5টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। সন্ধ্যা 6টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী লালবাগ, পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 7টি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করে। আগুনের উৎস, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কিছুই জানায়নি ফায়ার সার্ভিস। এখান থেকে আওয়াজ এলো, ভাট ভাট করে, তারপর দেখি আগুনটা একটু কমই ছিল, আস্তে আস্তে আগুনটা বাড়লো। তা আমরা আল্লাহর রহমতে পাইপ নিয়ে ফায়ার সার্ভিসের লোকজন নিয়ে এটাকে নিভাইতে পারছি। আমরা অনেক
মানে নিজের থেকে শুকরিয়া জানাই যে এত মানুষ এত টাকা, অনেক মানুষ অসহায় হয়ে গেত এখানে লাগলে। ঝুঁকি নিয়ে 3টা বিল্ডিং এর মধ্যে উঠেছি আমরা। 3টা বিল্ডিং এ উঠে আগুন আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি এবং অনেক কষ্ট করে হলো আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা এ পর্যন্ত কোনো হতাহতর খবর পাইনি। আর আগুনের সূত্রপাত এখনই বলা যাবে না, যেহেতু এখন আমরা কাজ করছি। কাজটা শেষ করে তারপর আমরা ওই লাইনে কাজ করব যে আগুন কিভাবে লাগতে পারে। নিরাপত্তা ঝুঁকির মুখে 10% যাত্রী কমেছে মেট্রো রেলে। সাম্প্রতিক বিয়ারিং দুর্ঘটনা যাত্রীদের মধ্যে ভীতির সঞ্চার করায় এমনটা হয়েছে বলে জানিয়েছে ডিএমটিসিএল। পাশাপাশি কোচের ছাদে মানুষ উঠে যাওয়া, লাইনে ড্রোন, ককটেল পড়ে থাকার ঘটনায় বিভিন্ন সময় মেট্রো রেল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। এতে যাত্রীদের আস্থায় খানিকটা চির ধরেছে। তাই নিরাপত্তা জোরদার ও চলাচলের মধ্যবর্তী সময়ে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে ডিএমটিসিএল। কারওয়ান বাজার স্টেশন থেকে টিকিট কেটে মেট্রোতে ওঠে এক কিশোর। আগারগাঁও পর্যন্ত গিয়ে আবার ফেরে সচিবালয় স্টেশনে। এখানে 2 কোচের মাঝ দিয়ে ট্রেনের উপরে ওঠে সে। সিসিটিভিতে বিষয়টি খেয়াল করে নিয়ন্ত্রণ কক্ষ। সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়া হয় মেট্রো চলাচল। তৎপর হয়ে ওঠে স্টেশনের নিরাপত্তা কর্মীরা। নামিয়ে আনা হয় কিশোরকে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য গতকালই তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। নাই এটা সৌভাগ্য, হয়তো আরো বড় কিছু হইতে পারত, ঠিক আছে, সাবোটাজও হইতে পারে, আমরা জানি না। আসলে স্টেশনগুলির নিচে আমরা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করতেছি। তাতে হবে কি, উৎসটা কোথা থেকে অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো। এর আগে বিভিন্ন সময়ে মেট্রো লাইনে ড্রোন, ফানুস, আবর্জনা পড়ার ঘটনা ঘটেছে। পাওয়া গেছে ককটেলও। বিয়ারিং প্যাড পড়ে একজন নিহত হয়েছেন, আহত হন আরও একজন। এসব ঘটনায় মেট্রো বন্ধ থেকেছে ঘন্টার পর ঘন্টা। যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। এসব কিছু নেতিবাচক প্রভাব ফেলেছে যাত্রীদের মনে। নগরবাসীর ভরসার জায়গাটি খানিকটা যেন নড়বড়ে। ফলাফল, বিয়ারিং প্যাড দুর্ঘটনার আগে যেখানে প্রতিদিন যাত্রী হতো 5.25 লাখ, এখন তা নেমে এসেছে 4 লাখে। বিয়ারিংয়ের আগে 4,60,000 থেকে 75 পর্যন্ত হাইয়েস্ট উঠছে। পরে ওই নাম্বারটা আনফরচুনেটলি 4 লাখের আশেপাশে। এসব নিয়ে ভাবছে ডিএমটিসিএল। ডিয়াবাড়ি সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমডি জানালেন নজরদারি আর সেবা বাড়ানোর কথা। প্রাইমারিলি আমরা চাচ্ছি যে নেক্সট যেই লাইনেরই হোক, সেই লাইনের ট্রেনগুলি ম্যানুফ্যাকচারিং না, অ্যাসেম্বলিটা আমাদের দেশে হয়। ওটার জন্য কথা বলতে গেছিলাম এবং এরা ইন প্রিন্সিপাল এগ্রিও হয়েছে যে তারা নেক্সট ভিজিট দিবে একটা হাই লেভেল তাদের ফ্যাক্টরি থেকে, যে আমাদের দেশে অ্যাসেম্বলি করতে কি কি প্রয়োজন ওরা জানাবে আমাদেরকে, আর আমরা কি কি দিতে হবে এদেরকে ওটাও জানাবে। ব্যবস্থাপনা পরিচালক জানান, সম্প্রতি ভূমিকম্পে মেট্রোর অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি। বলেন, মেট্রো স্টেশনের দোকান ভাড়া দ্বিগুণেরও বেশি পাওয়া গেছে। ফেব্রুয়ারিতে ফার্মগেট পার্ক ফিরিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। এবং মেট্রো করার জন্য ডিএমটিসিএল প্রতিজ্ঞাবদ্ধ। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন ও টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবি বাস্তবায়নে টানা 3য় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। এই কর্মসূচির পরে সারা দেশে বন্ধ রয়েছে 1,20,000 আউটরিচ ইপিআই টিকাদার কেন্দ্র। অবস্থান কর্মসূচিতে থাকা স্বাস্থ্য সহকারীরা বলেন, তারা প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে কর্মবিরতিতে যেতে চাননি। স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাদের কর্মবিরতিতে যেতে বাধ্য করেছেন। জানান, বারবার প্রস্তাবিত দাবি যৌক্তিক বলে প্রতিশ্রুতি দেওয়ার পরও দীর্ঘ 27 বছর আশ্বাসেই কেটে যাচ্ছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে গত শনিবার থেকেই অবস্থান কর্মবিরতি শুরু হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে জানান স্বাস্থ্য সহকারীরা। আমাদের মূল দাবিটা হচ্ছে নিয়োগ বিধি সংশোধন। নিয়োগ বিধি সংশোধনের মাধ্যমে স্নাতক ডিগ্রি অর্জন দেওয়া এবং আমাদের 16তম গ্রেড থেকে 14তম গ্রেড। আজকের মধ্যে যদি আমাদের কোনো কর্মকর্তার জিওর নিয়ে করে প্রকাশ করে আমাদের সামনে না আসে, তারপর আগামীকালকে থেকে আমরা প্রয়োজনে শাহবাগে ঘেরাও কর্মসূচি দেব, অথবা স্বাস্থ্য অধিদপ্তরের ঘেরাও কর্মসূচি সহ আরও অনেক যমুনা সহ অনেক জটিল কর্মসূচি আমরা দিতে বাধ্য হব। রাজশাহীতে সংবাদ সংগ্রহে বাধা প্রদান, হুমকি ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে এনসিপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। বিকেলে পর্যটন মোটরের একটি কক্ষে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার এনসিপির 114 সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি ঘোষণা করা হয়, যার আহ্বায়ক করা হয় সাইফুল ইসলামকে। এরপর থেকে সাইফুলকে আওয়ামী দোসর আখ্যা দিয়ে আন্দোলন করছিল স্থানীয় এনসিপি নেতাকর্মীদের একাংশ।
বিকেলে এনসিপির নতুন কমিটি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করে, সেখানে সাইফুল ইসলাম বক্তব্য দেওয়ার সময় স্থানীয় দুজন এনসিপি কর্মী হাজির হয়ে সাংবাদিকদের উদ্দেশ্য করে বাজে কথা বলেন। এক পর্যায়ে রুমে তালা দেওয়ার কথা বলে প্রতিবাদ করেন সাইফুল। এই নিয়ে হট্টগোল শুরু হয়। ঘটনার নিন্দা জানিয়ে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সংবাদ সংগ্রহ বর্জনের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে কারাদণ্ডের সংবাদ গুরুত্বের সাথে প্রচার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় টিউলিপকে 2 বছরের কারাদণ্ড দেন আদালত। টিউলিপ সিদ্দিক এমপি গিভেন জেল সেন্টেন্স ইন বাংলাদেশ আফটার ট্রায়াল ইন হার অ্যাবসেন্স এই শিরোনামে সংবাদটি প্রচার করে বিবিসি। একই ধাঁচের হেডলাইন করে প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। অন্যদিকে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপকে কারাদণ্ড এই শিরোনামে সংবাদ প্রচার করে আল জাজিরা। বাংলাদেশের আদালতে কারাদণ্ডের রায়ে হতবাক টিউলিপ এমন শিরোনাম করেছে স্কাই নিউজ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে দুর্নীতির অভিযোগে নাম আসার পর ব্রিটিশ সরকারের সিটি মিনিস্টার পদ থেকে পদত্যাগে বাধ্য হন টিউলিপ। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।